সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করে মামলার আবেদন করা হয়েছে। ভাইরে ভাই, জুলাই যোদ্ধারা কঠিন ফাঁসা যাইব। জুলাই যোদ্ধারা কিন্তু অলরেডি মাইনকাটি পায় ফাইসা গেছে। এই যে আসিফ মাহমুদ সহ তথাকথিত জুলাই যোদ্ধা যারা আছে, এদের যে ভাই সামনে কি কঠিন সময় আসতেছে, এদের জন্য ভয়ঙ্কর সময় অপেক্ষা করতেছে। আওয়ামী লীগ দল যদি ক্ষমতায় আসে, এই জুলাই যোদ্ধাদের তো কোনো অস্তিত্বই থাকবে না। অনেকে তো আবার এটাও বলে এই জুলাই যোদ্ধাদের কবর থেকে তুলে এনেও শেখ হাসিনা শাস্তি দিবে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলতেছে, পুলিশ হত্যার জন্য যদি জুলাই যোদ্ধাদের নামে মামলা করা হয়, তাহলে আমিও রাজাকার হত্যায় মুক্তিযোদ্ধাদের নামে মামলা করব। ভাইরে ভাই, আমার তো মনে হইতেছে এই নাহিদ ইসলামের মাথার তারটার জল্লা একদম বাষ্ট হয়ে গেছে। এই কারণে এইসব আবল তাবল পাগলামি সাগলামি কথাবার্তা বলতেছে। কিসের সাথে কিসের তুলনা করছে? পুলিশ কি রাজাকার ছিল? 1971 সালে রাজাকারদের যে ভূমিকা, পুলিশ কি সেই ভূমিকা পালন করছে? কিসের সাথে কি তুলনা করতেছে? অনেকেই বলেন যে পুলিশ হত্যার বিচার কেমনে করব, প্রমাণ নাই। এই যে প্রমাণ এখানে আছে, শুনে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সব পুলিশ ভিতরে, পুলিশ মারা গেলেই তাদের স্বাধীন। এই যে শুনুন, সব পুলিশ ভিতরে আছে, সব পুলিশ ভিতরে, এই মুটিনাথপুর থানা আমরা বলতেছি সব পুলিশ ভিতরে। ইনশাআল্লাহ তো আমাদের তাদের কোনো রেহাই নাই। হত্যা বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে। এটা তো তাদের আত্মস্বীকৃত বহুত ভিডিও আছে, অডিও আছে, ধরে নেওয়ার দরকার নাই। সিরাজগঞ্জের এনায়েতপুর না কোথায় যেন একটা এসে 14 জন না 19 জনকে পোড়াই মারছে। একজন মহিলা কনস্টেবল, সে বলতেছিল যে আমি প্রেগনেন্ট, আমি অন্তঃসত্ত্বা, তাকেও মারছে। এরা কি মানুষ না অমানুষ? অমানুষদের যদি বিচার মানুষের সমাজে না হয়, তাহলে সেই সমাজটা কি শেষ জঙ্গলের না পশুদের? আমরা যদি বেঁচে থাকি দেখতে পারবো 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। আপনারা এটা লিখে রাখতে পারেন। 5 তারিখ একমাত্র পুলিশ হত্যা দিবস হবে। কোনো রকম কোনো জুলাই সনদ কিছুই হবে না। একমাত্র পুলিশ হত্যা দিবস হিসেবে 5 তারিখ পালিত হবে, কারণ এটা তাদের ম্যাটিকুলাস ডিজাইন ছিল। আগে জামাতের বিচার করতে হবো, কারণ 71 যুদ্ধ অপরাধ দিয়েছিল জামাতের বিচার আগে করতে হবো। শেখ হাসিনা কি করতে, শেখ হাসিনা বিচার পরে করতে হইব। জামাতের আমির নারীগুলো সম্মেলন করে, আবার ওই ছেলেগুলোকে বৈঠক শেষ হয়ে যাওয়ার পরে ছেলেদের বলে ছেলে বন্ধুরা চলে যাও, মেয়ে বন্ধুরা থাকো। মেয়ে বন্ধুগুলো কি করবা? ফুর্তি আনন্দ করবা? ওই ছেলেরা দেখো দেখে ছেলে বন্ধুরা চলে যাও। এই সমস্ত ভণ্ডামি, এগুলো জীবনে ইসলাম কায়েম করতে পারবে না জামাতে। জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম নামটা বাদ দিলে ভালো হতো। এরা সম্পূর্ণ দাজ্জালের দল। এরা পুরো দেশে হাজার হাজার 5ই আগস্টের পরে হাজার হাজার আলেম ওলামাদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে বেইজ্জতি করছে, চাকরিচ্যুত করছে। হাজার হাজার মাজার, আল্লাহর ওলিদের খানকাকে এরা ভাঙচুর করছে। এরা এ দেশের স্বাধীনতা বিরোধী। এরা হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা বাজাইতে চায়, যেভাবে পাকিস্তান করেছিল। 26শে মার্চ স্বাধীনতা দিবস আমি শুক্রবারে মসজিদে বয়ান করেছি যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের 30 লক্ষ মানুষকে নির্মমভাবে শহীদ করেছে, 2 লক্ষর অধিক মা বোনদেরকে নির্যাতন করেছে। এই তথ্য আমি বলার পরে আমার মসজিদের কিছু মুসল্লি তারা আমার উপর ক্ষিপ্ত হয়। আমার এক যুবক মুসল্লি সে বলে উঠলো, হুজুর, স্বাধীনতা যুদ্ধে মাত্র 3200 মানুষ মারা গেছে। এইভাবে ইতিহাস বিকৃতি করে যেসব সংবাদ মাধ্যম এবং যেসব সংবাদকর্মীরা মানুষের এবং যুবক যারা তাদের মনকে এরকম বিকৃতি করতেছে পাকিস্তানি পন্থীরা, এই পাকিস্তানি পন্থীদেরকে যদি মাথাচাড়া দেওয়া হয়, এখন এই রাজাকার আল বদর আল শামস যারা আমাদের মা বোনদেরকে রেপ করেছিল, নির্যাতন করেছিল, আজ তাদেরকে মাঠে ওঠার সুযোগ দেওয়ার কারণে আমার বাড়ি হারা। আমি পিরিজপুরে থাকতে পারি না, আমি শরীয়তপুরে থাকি। সেইখানে 2 দিন আগে আওয়ামী লীগ বিএনপি মারামারি লাগছে। আসলে একজন আওয়ামী লীগের না, একজনও বিএনপির না, দুইটা গ্রুপ যাই রাজাকারের দল, জামাত ইসলামের দল। আওয়ামী লীগ সাজছে আর বিএনপি সাজছে এই রাজাকারের দল। সাইজা মারামারি লাগা নিউজ প্রতিবেদন সাজাইছে আওয়ামী লীগ বিএনপির মারামারি। আওয়ামী লীগে হামলা করতেছে বিএনপির উপরে। এইভাবে স্বাধীনতার পক্ষের শক্তি দুইটা, আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের দল, বিএনপিও স্বাধীনতার পক্ষের দল। কিন্তু এদের মাঝে অনুপ্রবেশ ঘটাইছে পাকিস্তানি 71-এর পরাজিত শক্তি। তারা এই আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ ঘটছে, বিএনপির ভিতরে অনুপ্রবেশ ঘটাইয়া নাটকের মতো সাজিয়ে, যাতে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের অধিকাংশ মানুষই নিরীহ ভোটার যারা বিএনপি কে ভোটে জয়যুক্ত করেছে। আমি যে শরীয়তপুরে থাকি, 3টা আসনে বিএনপি জয় হয়েছে আওয়ামী লীগের ভোটে। এখন এই নব্য ফ্যাসিস্ট সুদখোর এই দেশ থেকে বিদায় নিছে, কিন্তু এই ফ্যাসিস্টের সবকিছু রাখি গেছে। মব রাজা ডক্টর ইউনূস এই দেশ থেকে বিদায় নাই সে আবার নতুন করে 111 মতো বিএনপি কে এবং আওয়ামী লীগকে ধ্বংস করার নতুন পায়ে তারা চলছে। এই জন্য আমি সাংবাদিক ভাইরা, আপনারা হলেন জাতির বিবেককে জাগ্রত করেন, আপনাদের দ্বারা মানুষ অনুপ্রাণিত হয়। এখন শেখ হাসিনার বহু দোষ হয়ে গেছে, কিন্তু কেউ জানে না যে শেখ হাসিনা যদি ঘরে ঘরে বিদ্যুৎ না দিত, আপনারা 3-4 ফসল কোনোদিন উৎপাদন করতে পারতেন না, কোনোদিন হতো না। শেখ হাসিনার অবদান তো শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে খালি ঘরের বাতি আর ফ্যান চালাইছেন এটা নয়। শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছে বলে, ডিপটিউবওয়েল হয়েছে বলে, সাবমার্সিবল হয়েছে বলে মাঠে যে পরিমাণ বাম্পার ফলন হয়,
আপনারা সেদিকে তো কেউ খেয়াল করেন না, সেটা সবাই ভুলে যান। আপনারা সেদিকে কারো লক্ষ্য নাই, দৃষ্টি নাই, এগুলো লক্ষ্য করতে। যে জামাত সর্বকালের একটা নিষিদ্ধ দল, সে কিভাবে করে আজকে সংসদে চলে গেল, এবং এনসিপি তারা যদি এই দেশেরই ও সন্তান হতো, আমার তো মানে আশ্চর্য হয় কিভাবে তারা এই দেশের সন্তান হলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে তারা কিভাবে করে নিয়ে সংসদে ঢুকে এবং সেখানে বসার স্পর্ধা তারা করে কিভাবে। জয় বাংলা স্লোগান দেয়ায় তরুণীকে গ্রেফতারের ঘটনায় সমালোচনা করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জয় বাংলাকে অপরাধ গণ্য করা হলে আমাদের পাকিস্তান জিন্দাবাদে ফিরে যাওয়া উচিত। মহসিন রশিদ বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পুলিশ কিভাবে একজন তরুণী ও শিশুদের গ্রেফতার করতে পারে তা বুঝতে পারেন না তিনি। অন্যরা হত্যা মামলায় জামিন পায় আর আমি 323 ধারায়, যেটার হাইয়েস্ট পানিশমেন্টের চেয়ে বেশি আমার খাটা হয়ে গেছে। দোয়া করি তোমরা যে জায়গায় আছো বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার লাগে, যদি আমার কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা লাগে, এর জন্য আমি 24 ঘন্টায় প্রস্তুত আছি। কারণ আওয়ামী লীগ সরকার যা করে দিয়ে গেছে 100 বছরে কেউ করতে পারবে না। এই যে মেট্রো রেলটা, এটা কিরা বানাইছে? আওয়ামী লীগ সরকার বানাইছে। দেশে যে উন্নয়ন করে গেছে, আজ দেশে যে হাহাকার, আর এগুলোর লেগে আমি বর্তমান সরকারের দোষ দেবো না, এগুলোর লেগে ডক্টর ইউনূস দায়ী। কারণ এগুলো দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিয়ে গেছে। একজন জাতীয় সুদ করে কেন এই দেশে আসলো? প্রথম কথায় বিভিন্ন দেশে সুদের ইন্টারেস্ট পায়, এবং শেখ হাসিনা এত কিছু দেওয়ার পরেও কিন্তু সয়নাসার নাম দিয়েছে। এই বাংলাদেশের মানুষই শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে, এতে কোনো ভুল নেই। শেখ হাসিনা গণহত্যার সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, সেই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কেন ফিরিয়ে নিয়ে আসবে? গণহত্যা বলতে কিছু নেই এখানে। গণহত্যা বলতে এখানে সাধারণ মানুষের বেড়ে নষ্ট করা হয়েছে। এখনো তো হত্যা হচ্ছে, ইউনূসের আমলেও তো হত্যা হয়েছে। এগুলো কারা করেছে? তাহলে হত্যা কোনো কিছু নেই। এরকম হত্যা বাংলাদেশে বহুত হয়েছে। রাজনীতির প্রেক্ষাপটে এটা মানুষের বেড়ে নষ্ট করে সাধারণ মানুষের ভুল বোঝানো হয়েছে। কারণ এই আন্দোলনটা আপনি যদি দেখেন, কোটা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়। একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা যায়নি, প্রথম কথা। আর এই কোটা আন্দোলনের পিছনে ছাত্রকে দাবি ছিল একটা চাকরি, কিন্তু এরা মন্ত্রীর চেয়ারে বসেছে, এরা এমপি হয়েছে, এরা সংসদ ভবনে গেছে, এরা এখন BMW নিয়ে ঘোরাফেরা করে, আইফোন ব্যবহার করে, এরা রেজিস্ট্রেশন হোটেলে যায়, খাবার খায়। এগুলো ভাই এদের কাছে আশা করিনি। কারণ এরা যদি ভালো কিছু করতো জাতির জন্য, তাহলে মানুষের জাতির শিক্ষা সন্তান হিসেবে স্বীকৃতি দিত। আমাকে রেজাকার বলার আগে আপনি খালেদা জিয়ার ইতিহাসটা একটু জানবেন। এই বেগম খালেদা জিয়া জামাত ইসলামের নেতাদেরকে মন্ত্রিত্ব পদ দিয়েছেন, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। এই খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে নিয়ে গোল টেবিলে বৈঠক করতেন। সাহস করে তো খালেদা জিয়াকে রেজাকার বলতে পারেন না। আমারে নরম পাইছেন, আমি হকারি করি, এর লেগে রেজাকার বলেন আমারে? আরে ভাই, রেজাকার বললে ওখানে বলেন, আমারে বলেন কেন রেজাকার? আপনি তাদের রেজাকার বলেন, আমাকে রেজাকার বলেন কেন? ভাই, আমি তো আপনাদের উপরে জিদ করতেছি। এখন জামাত ক্ষমতা আসতে আমি কেন বলতেছি? কারণ আপনারা জামাতের সাথে জোট করেন, জামাতের সাথে খানা খান, জামাতের সাথে ইফতার করেন, আবার কিছু সময় পরে জামাতকে আবার রেজাকার করে। এটা তো আইওয়াস। জামাত ইসলামকে রেজাকার বলার উদ্দেশ্য হচ্ছে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর ফায়দারা, সুবিধাবাদী দালালরা। জামাত ইসলাম যারা করে তাদের নেতাদের ফাঁসি দিয়েছে, অনেকের ফাঁসি হয়ে গেছে। যদিও দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে আমি ভালোবাসি, অন্যান্য নেতাদের সম্বন্ধে আমি কিছু বলবো না, সেটা সবাই জানেন, দেখেন, বুঝেন। আমি আসলে ওই বিষয় নিয়ে কথা বলবো না, যেহেতু ওনারা অনেকে আলেম ওলামা, মুখে দাড়ি ছিল, টুপি ছিল, আমি সম্মান করি মুসলমান হিসাবে, কিন্তু ওনারা তো পাকিস্তানের পক্ষেই ছিলেন, সেটা সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, এই দেশের প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার দেশের যে বড় বড় রাজনীতিবিদ নেতা নেত্রীরা, তারা যদি জামাতের সাথে এক টেবিলে বসে খানা খাইতে পারে, জামাতকে নিয়ে রাজনীতি করতে পারে, তখন তো আপনার মুখ থেকে রেজাকার বাইরে না। ও আমারে নরম পাইছেন, আমি রাস্তায় বই বেশি, এর জন্য আমাকে রেজাকার বলবেন? এটা তো দুর্বলের উপরে আমি সবলের অত্যাচার। আপনি তো সবচেয়ে বড় মাথা মোড়া মূর্খ। এই জন্য আমি জামাতে সাপোর্ট করি। হ্যাঁ, জামাতে ক্ষমতা আসা দরকার, আপনাদেরকে শিক্ষা দেওয়া দরকার। উচিত কথায় তো বন্ধু বেজার, গরম বাতে হলো বিলাই বেজার। 3টা সন্তান আছে মেয়ে আমার, যে আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবার কে চালাবে বা আমার সংসার কিভাবে চলবে, আমি গরিব মানুষ, এত কথা বলার দরকার কি? অনেক সুশীল বাবুরা আমার জ্ঞান দেয় যে আপনি গরিব মানুষ, ভাই থাক মিয়া, এই দেশে আপনি একলা কি করতে পারবেন? আপনার এত বক বক করার কি দরকার? মানে এইভাবে জোরে চিল্লে কথা বলার। আসলে কি জানেন, এদের কথা হচ্ছে দেখবা, শুনবা, কথা বলবা না, কোনো বিপদে পড়বা না। এরাই এই কথাগুলো বলে। কি হচ্ছে তাদের কথা হচ্ছে, আমরা দেখবো, শুনবো, কথা বলবো না, কোনো বিপদে পড়বো না। যখন যে সরকার আসে সে সরকারের সাথে চাটামি করবো একটু সুবিধা নেওয়ার জন্য। ওরা তো আমার সাথে 70,000 গুণ বেশি দালাল। আরে আমি তো আমি তারেক রহমানের সমালোচনা করেছি নির্বাচনের আগে, তারেক জিয়ার ওপেন সমালোচনা করেছি। অনেকে বলতেছে তোমার বিএনপি লোক মাইরা ফেলাইবো। আমি ভাই, আমার হায়াতের মালিক কি বিএনপি বা তারেক রহমান? আমি সাইফুলের হায়াত এবং মতের মালিক কি তারেক রহমান না বিএনপি না আওয়ামী লীগ না জামাত? যে আমাকে ওরা মেরে ফেলবে না। যদি তারা আমার উপরে পিছন থেকে আক্রমণ করে, তাহলে তারা কাপুরুষের মতো সামনের থেকে আক্রমণ করবে, মানুষ ভিডিও করবে, সারা বাংলাদেশ দেখবে যে হকার সাইফুলকে হত্যা করা হয়েছে রাজপথে। কেন? সে সব সময় সত্যের পক্ষে কথা বলেছে। আমার এর চাইতে বড় সৌভাগ্য আর হতে পারে কিনা? এইরকম মৃত্যু আমি চাই। আমি চাই, হে বাংলাদেশের সন্ত্রাস সাদাবাজ যারা আছো, আমাকে রাস্তায় মেরে ফেলো। আমি আজকে শেষবারের মতো বলবো মিডিয়ার সামনে, প্রিয় দেশবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বলতেছি, যদি কারো বুকের পাঠা থাকে, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, যদি কারো সৎ সাহস থাকে, আমি রাস্তায় যাত্রা বাড়িতে হকারি করে বলে দিলাম আমার ঠিকানা, আইসা আমাকে ডাইরেক্ট শুট করে দাও, আমি চলে যাবো আমার মালিকের কাছে। কিন্তু তারপরও তোমার মতো সন্ত্রাস
চাঁদাবাজ মাস্তানের কাছে আমি মাথা নত করবো না। আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর গোলামি করব, তোমার গোলামি আমি করব না, পয়সা দিলেও করব না। সত্যের পক্ষে বা রাঘব বোয়ালদের বিরুদ্ধে কথা বলতে ভয় না পাওয়ার কারণ হচ্ছে, আমি যেদিন পৃথিবীতে আসছি আমার মৃত্যুর টিকিটটা সাথে করে নিয়ে আসছি। ওই মৃত্যুর টিকিটের তারিখ সময় ফিক্স করা, এর একদিন আগে আমি সাইফুলকে কেউ মারতে পারবে না। যদি আমি কারো হাতে মারা যাই এই বক্তব্য দিতে গিয়ে, তাহলে আমি মনে করবো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি, কারণ আমি সৎ কিনা সেটা জানে কে? আল্লাহ পাক জানে। অনেকে যদি মনে করেন যে আমাকে মিডিয়া কিছু টাকা দিয়ে বক্তব্য দেয়, আপনার আমল এবং ঈমান দুটার মধ্যে গজব পড়ছে। কারণ আপনি জানেন না আমি টাকার জন্য বক্তব্য দিই না, আল্লাহর কসম খেয়ে বলছি টাকার বিনিময়ে বক্তব্য দিই না। তাহলে প্রশ্ন হইতেছে হকারি করে বক্তব্য কেন দিই? হকারি করে বক্তব্য দিই যখন আমার দেশের তেলবাজ সুশীল বাবুরা বসে বসে ললিপপ খায়, দেশের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, উনারা টুশব্দ করতে সাহস পায় না, তখন আর আমি চুপ করে থাকতে পারি না। কারণ আমার কিঞ্চিত পরিমাণ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে পিছনে, যেহেতু আমি ছাত্র রাজনীতি করেছি। আমি হয়তো ভার্সিটিতে যাই নাই, কিন্তু কলেজে তো লেখাপড়া করেছি ভাইয়া। অনেকে আমাকে বলেন যে হকার অশিক্ষিত, সেও রাজনীতি নিয়ে কথা বলে, ওই ছেলেটাও খামাখা বুদ্ধিজীবী। আরে ভাই, আমার হকার তো আপনি এখন দেখছেন হকার হয়েছি, আমার অতীত ইতিহাসটা একটু ঘেটে দেখবেন। আমার এলাকায় যাবেন, 2-4 জন মানুষকে জিজ্ঞাসা করবেন যে এই যে একটা হকার ভাইরাল হয়েছে ফেসবুকে, এই ছেলেটা আপনার এলাকার সন্তান আগে কি করতো? তারা বলবে যে এই যে হকার সাইফুল যে হকারি করে এখন, আর মিডিয়ায় কথা বলে, এই ছেলেটি এক সময় এই কবিরহাট বাজারে স্লোগান দিত, ওর স্লোগানের সাথে সাথে হাজার হাজার মানুষ করতালি দিয়ে উৎসাহিত করত। এই হকার সাইফুল ওই কবিরহাট যেখানে আমার জন্ম, ওই জায়গাতে বক্তব্য দিতাম, অসংখ্য মানুষ বক্তব্য শোনার জন্য হাততালি দিত। সেই ছেলেটি আজকে রাস্তার হকার হয়েছি, বিধাতার ভাগ্য আমার লিখন ছিল এখানে। তাই বলে আপনি তো আমার ইতিহাস না জানেন, আমাকে ভুল বুঝতেছেন। আরে ভাই, আমি যদি রাজনীতি বিষয়ে না জানতাম, কেন আমি রাজনীতিবিদ নেতাদের বিরুদ্ধে কথা বলবো? আপনি জানেন না, আপনার চুপ থাকা উচিত। আপনারা যারা কমেন্ট করেন যে হকার চুপ কর, আরে চুপ তো আপনি করার কথা মিয়া, আপনি তো ভব্বর মিয়া, মূর্খ মিয়া, মাথা মোটা লোক। আপনি চুপ থাকেন, আপনি কথা বলার যোগ্যতাই নেই আপনার মিয়া। আপনি কথা বলবেন, কথা তো আমি বলবো, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, পরিবার নিয়ে আমি কথা বলবো, কারণ আমি জানি আমাকে কথা বলার জন্যই আল্লাহ পাঠাইছে। জুলাই সনদ যে একটা রাষ্ট্রদ্রোহিতার সনদ, আজকে এটা আমি দেখাবো। একটা সনদ বানিয়েছে যেই সনদ নিয়ে আদালত প্রশ্ন করতে পারবে না, একটা সনদ বানিয়েছে যা সংবিধানের চেয়ে বড়, পার্লামেন্টের চেয়ে বড়। এই সনদ জামাত বলেছে ডেপুটি স্পিকার পদ নেবে না, তারা জুলাই সনদ অনুযায়ী পুরো প্যাকেজ নেবে। বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দেয়নি, তারা সকল ক্ষেত্রে তাদের অংশগ্রহণ চায়। কিভাবে চাই? বলতেছে বিচারক নিয়োগে জামাতের মতামত নিতে হবে। আরে ভাই, দেশ আমার, দেশের জনগণ আমার, আর আমার দেশের জনগণ কিভাবে ঘুমাবে, কি খাবে, সেটাও নাকি দাম ঠিক করে দিবে। ইউনূস সাহেব ক্ষমতা ছেড়েছে, ভিভিআইপি মর্যাদায় আছে, এই ইউনূস দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। এটা করলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ এখন আর আপনার না, এই দেশ আমেরিকার। আমেরিকার কথা ছাড়া আপনি কোনো কিছু কিনতে পারবেন না, কারণ আমেরিকা এমন চুক্তির সাথে ইউনূস সাহেব আমাদেরকে জড়িয়েছে, আজ বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের যে আপনার যে অধিকার, সে অধিকারটুকু নেই। প্রিয় ভাইয়েরা, আপনি আমেরিকা যে কাজ করেছে, আপনার দেশে কি পণ্য আপনি আমদানি করবেন, আপনি কোন দেশ থেকে আমদানি করলে আপনি কম দামে পাবেন, সেই সুযোগও নেই। আমেরিকা সেটা বাধ্য করে দিয়েছে, তার দেশ থেকে ওই পণ্য আনতে হবে, এবং তার পরিবহন ব্যবস্থা অতিরিক্ত দামেও তার দেশ থেকে ওই পরিবহনের মাধ্যমে ওই পণ্য আনতে হবে। আপনি জানেন, এই যে আমাদের ওষুধ শিল্প, বিভিন্ন কল কারখানা যাই লাগুক না কেন, এটা হলো অশুল্ক সুবিধা। অশুল্ক সুবিধা নেওয়ার জন্য আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছে, এই সুবিধাগুলো আমেরিকাকে দিতে হবে। এবং আপনারা শুনলে অবাক হবে, আমাদের দেশের প্রতিষ্ঠানকে আমাদের দেশের সরকার যে ধরনের সুবিধা দেয়, আমেরিকাকে আমরা ওই ধরনের সুবিধা দিতে আমরা বাধ্য থাকিব। এই ধরনের চুক্তি করেছে। এবং আমার দেশের যেসব আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা বিদেশ থেকে আনতে হয় না, আমাদের কৃষি, আমাদের বিভিন্ন যে পশু সম্পদ, এসবের খাদ্য জাতীয় জিনিস আমেরিকার কাছ থেকে আনতে আমাদেরকে বাধ্য করবে। আপনারা জানেন যে পণ্য আমেরিকায় কোয়ালিফাইড না, ওদের সিনেটে যেটা বাতিল হয়, ওই পণ্য বাংলাদেশে আনতে আমরা বাধ্য হব। আমাদের যে বিএসটি আমরা বলি যে আমরা যে স্ট্যান্ডার্ড মান তৈরি করি, আমরা যে পরীক্ষা নিরীক্ষা করি, সেই পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আমাদেরকে আমেরিকা দিবে না। তারা আমাদেরকে যে পণ্যই দেয়, সে বিষযুক্ত হোক, সেই পণ্য আমাদেরকে খেয়ে মরতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে চুক্তি হয়েছে, আমি আপনাদের সাথে 2 ঘন্টা কথা বললেও সেই চুক্তি এখানে বিশ্লেষণ করে শেষ করা যাবে না। আমরা ছোট আকারে আপনাদের কাছে আসছি। আপনারা জানেন 14টি বোয়িং বিমান
1,80,000 কোটি টাকা দিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে কিনতে বাধ্য করা হচ্ছে। 1,80,000 কোটি ডলার। আপনি বুঝতেছেন এটা কত টাকা? আমাদের বাংলাদেশে যে প্রতি বছর বাজেট হয় এটার অনেকাংশে এক একটি বাজেটের কাছাকাছি চলে যাচ্ছে। তাই প্রিয় ভাইওরা, আমাদের যে প্রত্যেক যে বাজেট, প্রতি বছরের উন্নয়ন যে বাজেট, আমরা সেটা এখানে করতে পারি, কিন্তু আমেরিকা আমাদেরকে বাধ্য করছে যে পণ্য আমাদের দরকার নাই। আবার তারা আমাদেরকে বাধ্য করছে আমার দেশের শিল্প কলকারখানাকে আমরা যে ধরনের সুবিধা দেই, ভর্তুকি দেই, সেটা নাকি আমরা দিতে পারবো না। আরে ভাই, দেশ আমার, দেশের জনগণ আমার, আর আমার দেশের জনগণ কিভাবে ঘুমাবে, কি খাবে, সেটাও নাকি ট্রাম্প ঠিক করে দিবে। তাই প্রিয় ভাই বোনেরা, এই সাম্রাজ্যবাদী ট্রাম্পের যে তৎপরতা, সাথে ইউনূস সাহেব, যে ইউনূস বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছে, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই দেশে একটি সরকার গঠনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা কায়েমের ব্যবস্থা আমরা যেতে চেয়েছি। কিন্তু এই ইউনূস আজকে এদেশের জনগণের যে সাথে যে ধরনের বিশ্বাসঘাতকতা প্রতারণা করেছে, এর জবাব জনগণকে আদায় করে নিতে হবে। ইউনূস সাহেব ক্ষমতা ছেড়েছে, ভিভিআইপি মর্যাদায় আছে, এই ইউনূস দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ইউনূসকে বাংলার মাটিতে বেঁধে রাখতে হবে, না হলে এদেশের জনগণের মুক্তি মিলবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন, আমার দেশকে রক্ষা করতে হবে।